সংঘর্ষের 4 দিন পর বৃদ্ধ দারোয়ান আত্মপ্রকাশ করলেন এবং নিজ মুখে বললেন মেয়েটি তাকে গালমন্দ করেছে, চর মেরেছে। তার ঠিক একদিন পর মেয়েটিকেও পাওয়া গেল, কিন্তু তিনি বললেন উল্টোটা, অর্থাৎ মেয়েটি নন বরং দারোয়ানই তাকে গালমন্দ করেছে, থাপ্পড় মেরেছে, এমনকি কিল ঘুষিও দিয়েছে। তারপর এই গালমন্দ, চর থাপ্পড়, কিল ঘুষি গিয়ে গড়ায় রক্তক্ষয়ী এক সংঘর্ষে, যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে আস্ত একটা বিশ্ববিদ্যালয় ও পুরো একটি গ্রাম। এ খবর আপনারা জানেন। আপনারা আরও জানেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গিয়ে স্থানীয় জোবরা গ্রামে হামলা করেছে, কারণ অভিযুক্ত ওই দারোয়ানের বাড়ি জোবরা গ্রামে। তারপর আক্রান্ত গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে এবং শিক্ষার্থীদের ওপরে পাল্টা হামলা করে। দফায় দফায় চলতে থাকা হামলা, পাল্টা হামলায় কেউ মারা যায়নি, এটা স্বস্তির খবর, কিন্তু দুই পক্ষ মিলিয়ে আহত হয়েছে কয়েকশো মানুষ, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন। তো এই ঘটনা কি এখানেই শেষ? অর্থাৎ আমরা যা দেখছি আর যা শুনছি, মূল ঘটনা কি এতটুকুই, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা জানি না? আড়ালে কি আছে আর কি নেই সেটা জানতে হলে এক্সরে করতে হবে। এক্সরে করে দেখতে হবে শিক্ষার্থীরা কোন কথাটি গোপন করেছে আর গ্রামবাসী বা কি আড়াল করেছে। একই সাথে খতিয়ে দেখতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেদিন ঠিক কি কাজে ব্যস্ত ছিল, কি নিয়ে ব্যস্ত ছিল, আর প্রক্টরি বা কোথায় ছিল। চলুন তাহলে এক্সরে শুরু করা যাক। সংঘর্ষের 4 দিনের মাথায় পলাতক বৃদ্ধ দারোয়ান টিভি ক্যামেরার সামনে এসে বললেন, যেহেতু তিনি রাতের একটি নির্দিষ্ট সময়ের পর কারোর জন্য গেট খুলতে অনুমতিপ্রাপ্ত নন, তাই তিনি ওই ছাত্রীর কাছে দেরি করে বাসায় ফেরার কারণ জানতে চান। এই কারণ জানতে চাওয়ার বিষয়টা ছাত্রীটির পছন্দ হয়নি, ফলে তিনি ক্ষেপে যান এবং তর্কাতর্কির এক পর্যায়ে বৃদ্ধ দারোয়ানকে চর মেরে বসেন। তারপর যা হয় আর কি, মেয়েটি তার ভাই বন্ধুদের ডাকতে থাকেন এবং ভাই বন্ধুরা এসে বৃদ্ধকে মারধরের চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে বৃদ্ধ সেখান থেকে কেটে পড়ে। এর ঠিক একদিন পর অভিযুক্ত শিক্ষার্থীও মিডিয়ার সামনে এলেন এবং যথারীতি দারোয়ানের ঠিক বিপরীত ভাষ্য দিলেন। নাম প্রকাশ করতে ও চেহারা দেখাতে অনিচ্ছুক নারী শিক্ষার্থীটি প্রথমে আমাদেরকে জানালেন রাতের খাবার খাওয়ার জন্য তিনি বাসার বাইরে গিয়েছিলেন এবং ফিরতে দেরি হয়। বের হয়ে যাওয়ার সময় গেটে দারোয়ান ছিলেন না, তাই তাকে তিনি বলে যেতে পারেননি। রাতের খাবার খেয়ে ফিরে এসে ওই শিক্ষার্থী দেখলেন গেট বন্ধ এবং দেরি করে ফেরার অজুহাতে দারোয়ান গেট খুলতে অস্বীকৃতি জানালেন। এ সময় ওই শিক্ষার্থীটি প্রতিবাদ করলে দারোয়ান রেগে গিয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করে বসেন। ওই শিক্ষার্থীর বর্ণনা অনুযায়ী এই সময় এক ভাইয়া খানিকটা দূর হতে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন। অর্থাৎ দারোয়ান যখন মেয়েটিকে গালাগালি করছিল তখন, যখন গেটের কপাট দিয়ে মেয়েটিকে ধাক্কা মেরেছিল তখনও, এমনকি দারোয়ান যখন প্রথমে থাপ্পড় এবং পরে এলোপাতারি কিলঘুষি মারতে থাকে তখনও ওই ভাইয়াটি দূর হতে পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। ভাইয়াটি বোধহয় নিজেকে ডক্টর ইউনুস মনে করেন। তার চোখের সামনে মারামারি হচ্ছে, বিশেষ করে একজন নারীকে মারা হচ্ছে, কিন্তু তিনি তার বোনটিকে উদ্ধারের জন্য কোনো চেষ্টাই করলেন না। যাই হোক, ঘটনাস্থলে হইচই বেড়ে গেলে বিল্ডিংয়ের মুরব্বী বাসিন্দারা এসে আশ্বাস দেন যে আগামীকাল সকালে এর বিচার হবে। ওই নারী শিক্ষার্থী ও তার সহপাঠী রুমমেটরা তখন রুমে ফিরে যান। তবে কিছুক্ষণ পর ওই শিক্ষার্থীদের মনে হয় পরে নয়, এক্ষুনি এর বিচার হওয়া উচিত। কিন্তু বিচার করতে এসে তারা দেখেন দারোয়ানের রুম ফাঁকা, লাপাত্তা লেডিস, লাপাত্তা দারোয়ান। যেহেতু দারোয়ান আর শিক্ষার্থীর ভাষ্য সম্পূর্ণ বিপরীতমুখী, সেহেতু আপনি একই সাথে দুজনকে বিশ্বাস করতে পারবেন না, আবার অবিশ্বাসও করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি হবে? মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্থানীয় জোবরা গ্রামে আক্রমণ করে তাদের বাড়িঘর, যানবাহন ভাঙচুর করেছে, গরু ছাগল, হাঁস মুরগ লুটপাট করেছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, শতাধিক গ্রামবাসীকে আহত করেছে, নবম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রকে একা পেয়ে কুপিয়েছে, আবার গ্রামবাসীও খুব নিষ্ঠুর ও নির্দয়ভাবে ছাত্রদের উপর বর্বরতা চালিয়েছে, এর জন্য কাকে দায়ী করা যায়? অবশ্যই এর জন্য শিক্ষার্থীরা দায়ী নয়। গত 1 বছর ধরে উদযাপনের অংশ হিসেবে এসব টুকটাক রক্তারক্তি তারা করে আসছে, এটা তাদের অধিকার। তাহলে এর জন্য কে দায়ী? গ্রামবাসী। কিন্তু গ্রামবাসী তো বিশ্ববিদ্যালয়ে হামলা করতে আসেনি, বরং ছাত্ররাই গ্রামে গিয়েছে হামলা করতে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, সাবেক শিবির ক্যাডার অধ্যাপক কামাল উদ্দিন কাঁদতে কাঁদতে বললেন ছাত্রলীগ ক্যাডাররা নাকি শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে ঢুকে হেলমেট পরে তারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতেছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিবির কর্মীও হুবহু একই দাবি করেছে। তারা আরও বলেছে গ্রামবাসী মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে, এখানে পড়া ছাত্ররা শিবির করে, সেজন্য তারা শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে। গ্রামবাসীর আলাপ বাদ, প্রভিসি আর শিবির কর্মী যে ঠিকই মনে করে
এই বিশ্ববিদ্যালয়টি শিবিরের দখলে এবং এখানকার সব শিক্ষার্থীরই উচিত শিবির করা, এটা তো পরিষ্কার হলো, তাই নাকি? তবু চলুন প্রভিসের এই দাবিটি আমরা খতিয়ে দেখি। গ্রামবাসীর মুখোশে ওরা আসলেই কি ছাত্রলীগ ছিল, এই প্রশ্নের জবাব পেতে হলে আমাদেরকে কিছু ভিডিও দেখতে হবে। ভিডিওগুলো ভালো করে দেখুন আর বলুন, এই যে এই চাচি, তিনি ছাত্রলীগের কোন পদে আছেন? কিংবা এই চাচা কোন বিভাগের কোন বর্ষের ছাত্র তিনি? অথবা এই দাদি কিংবা এই নানা ভাই, তারাও কি ছাত্রলীগ করেন? এখানে আরেকটি প্রশ্ন না করলেই নয়। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষা কিংবা এ ধরনের সংঘাতের সময় সবার আগে যার ডাক পড়ে তিনি হলেন প্রক্টর এবং সাথে তার প্রক্টোরিয়াল বডি। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঘটনায় মিডিয়ায় উঠে এসেছে ভিন্ন আরেকটি নাম, প্রো ভিসি মহোদয়। এই প্রো ভিসি মহোদয়ই বিষয়টি তদারকি করছিলেন এবং একই সাথে উস্কানিও দিচ্ছিলেন। তাহলে প্রশ্ন জাগে, প্রক্টর কোথায় ছিলেন? তিনি কি তখন শিবির পরিচালিত কোনো কোচিং সেন্টারে ব্যস্ত ছিলেন, নাকি উপস্থিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রোটোকল তোয়াক্কা না করেই দলীয় কমান্ড অনুসরণ করছিলেন? দেখুন, একজন প্রহরীর সাথে ভাড়াটিয়ার ঝগড়া হয়েছে অথবা ধরে নিলাম মারামারি হয়েছে, তো এরপর কি হওয়ার কথা? বাড়ির মালিক আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মিলে এটা খতিয়ে দেখবে এবং একটা মিটমাট হবে। অথবা মেয়েটি যদি অ্যাসাল্টের অভিযোগে মামলা করে তাহলে পুলিশি তদন্ত হবে, অভিযোগ প্রমাণিত হলে প্রহরীর সাজা হবে। এটাই তো এই সহজ কথাটি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে না? শিক্ষার্থীদের কথা বাদ দিলাম, বিশ্ববিদ্যালয়ের প্রভিসিও কি সেটা জানেন না? তিনি কেন প্রোটোকল ভেঙে ওই গ্রামে মাতব্বরি করতে গেলেন এবং উল্টো মার খেলেন? এখানেও একটা খটকা আছে। মার খাওয়ার পর প্রভিসি বলছিলেন, আমরা আর্মি বিজেপি কিছুই পাচ্ছি না, অথচ দেখা যাচ্ছে মার খেয়ে তিনি আর্মির কাঁধেই চড়েছেন। প্রথম আলোর তথ্য মতে ওই দিন বিকাল 3:30 সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে যায়, আর প্রভিসি মার খেয়ে মিডিয়াতে কথা বললেন বেলা 12টা নাগাদ। তবে কি আর্মি পুলিশ যখন এসেছিল তখন প্রভিসি ঘুমেছিলেন, নাকি প্রভিসি যখন গ্রামে মাস্তানি করতে গিয়েছিলেন তখন আর্মি পুলিশ ঘুমেছিল? অন্তত শখানেক নিউজ এবং ভিডিও ফুটেজ দেখে আমরা সার্বিক যে চিত্রটি পেলাম তা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিভি ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করছে এবং প্রক্টরকে ডাকছে। কিন্তু প্রক্টর তো আসে না। আসলে তিনি তো ভার্সিটিতেই থাকেন না, তিনি কোথায় থাকেন তা তো একটু আগে দেখলেনি। প্রক্টরকে না পেয়ে শিক্ষার্থীরা পুলিশ ডেকেছে, কিন্তু পুলিশ আসে না। তারপর আর্মিকে ডাকে, আর্মিও সাড়া দেয় না। এরপর পুরো বাংলাদেশকে ডাকে, বলে বাংলাদেশ আমাদের পাশে দাঁড়াও, শিক্ষার্থীদের পাশে দাঁড়াও। পুলিশ প্রশাসন কেউ এখানে নাই। বাংলাদেশ আমাদের পাশে দাঁড়ান প্লিজ, বাংলাদেশ আমাদের পাশে দাঁড়ান। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, রেপ, কেউই আমাদের পাশে নাই। বাংলাদেশ প্লিজ আমাদের পাশে দাঁড়ান। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের ঠ্যাং ভেঙে গেছে, ভর দিয়ে উঠে দাঁড়ানোর মতো ক্র্যাচটাও লুট হয়ে গেছে আর লাঠিটাও ভেঙে গেছে। তাই হাজারবার চেষ্টা করেও বাংলাদেশ উঠে দাঁড়াতে পারেনি, আক্রমণকারী শিক্ষার্থীদেরকেও রক্ষা করতে পারেনি। যাই হোক, আর্মি যখন আসে তখন শিক্ষার্থীরা আর্মিকে বলে গুলি করতে, কিন্তু আর্মি গুলি করে না। শিক্ষার্থীরা খেপে যায়, খেপে গিয়ে আর্মিকে বিস্কুট অফার করে, কিন্তু আর্মি বিস্কুটও খায় না। আরে ভাই, এটা তো ঠিক হলো না। তুমি গুলিও করবে না, বিস্কুটও খাবা না, এত বড় সাহস তোমার হয় কিভাবে? বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন আর্মির উপস্থিতিতেই গ্রামের মধ্যে ঢুকে খড়ের গদায় আগুন দেয়, আগুন দিয়ে সে আগুনে বিড়ি ধরায়, বাড়িঘরে ভাঙচুর চালায়, লুটপাট করে। দর্শক, একটা সহজ কথা একটু ভেবে দেখুন তো। বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ের সাথে দুর্ব্যবহার করেছে একজন দারোয়ান এবং ওই মেয়ের গায়ে সেই দারোয়ান হাত তুলেছে। কিন্তু কয়টা মেয়েকে এর প্রতিবাদ করতে দেখছেন আপনারা? দারোয়ানকে মারতে এসেছে ছেলেরা, গ্রামে আক্রমণ করেছে ছেলেরা, পুলিশ, র্যাব, আর্মি ডেকেছে ছেলেরা, আবার সংবাদ সম্মেলনও করেছে ছেলেরা। তাহলে বলুন তো, বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কোথায় ছিল? বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বহল তবিয়তেই ছিল। তারা ঘটনার 2 দিন পর উপাচার্যের বক্তব্যের ভুল ধরে সেই ভুল শোধরানোর জন্য চাপ প্রয়োগ করতে একটি মিছিল করে এবং এক জায়গায় জড়ো হয়ে মেগাফোন বা হ্যান্ড মাইকে কিছু স্লোগান দেয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা মোটেও গ্রামবাসীর সঙ্গে হওয়া এই সংঘর্ষের সাথে যুক্ত নয়। মোটা দাগে এ ধরনের রক্তারক্তিতে তাদের সমর্থনও ছিল না। পুরো বিষয়টা নিয়ে নারী শিক্ষার্থীদের খুব অসহায় মনে হয়েছে। তবে সবচেয়ে বেশি অসহায় ছিল তাদের ভাই ব্রাদার অর্থাৎ ছাত্ররা। মারামারিতে টিকতে না পেরে এক ছাত্র তো বলেই বসলো, আমরা হলাম ছাত্র, বিশ্ববিদ্যালয়ে আমরা কি মারামারি করতে এসেছি? শিক্ষার্থীরা আমরা কি এখানে মারামারি করার জন্য আসছি, মরার জন্য আসছি? খুবই ন্যায্য কথা। বিশ্ববিদ্যালয়ে মানুষ লেখাপড়া করতে যায়, মারামারি করতে নয়। তা বাবা, তুমি কেন তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের অস্ত্রাগার থেকে কয়েকশো রামদা, কিরি, চাপাতি, চাইনিজ কুড়াল লুট করেছো? এই অস্ত্রাগারকে লুট করার জন্য 6টি তালা ভাঙা হয়েছে আজকে।
এবং আমাদের যে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। কেন সেই অস্ত্র হাতে গ্রামে হামলা করতে গিয়েছো? আবার বলো না যেন জোবরা গ্রামে তোমরা জিয়াফত খেতে গিয়েছো। আর এই যে ভিসি বাবু, প্রভিসি সোনা পাখি, তোমাদের বিশ্ববিদ্যালয়ে অস্ত্রাগার থাকে কেন? এটা কি খিলাফতি বিদ্যালয় যে ভিসির মেম্বরের পেছনে অস্ত্র রাখা হবে? ছাত্রাবাস থেকে যদি অস্ত্র উদ্ধার হয় তাহলে সেটি পুলিশ জব্দ করে নিয়ে যাওয়ার কথা। অস্ত্র তো আর ডিম না যে সেটি ভিসি প্রভিসি বসে তা দেবে আর ক্ষেপণাস্ত্র ফুটবে। আর প্রশাসনের কর্তাবাবুরা, তোমরা যে 20 রাউন্ড গুলি ফোটালে, শিক্ষার্থীদের ব্যাকআপ দেওয়ার নাম করে গুলি করার অনুমতি তোমাদেরকে কে দিয়েছে? গুলি চালানোর প্রশিক্ষণই বা কোথা থেকে তোমরা পেলে? 20 রাউন্ডের মতো আমরা শটগানের গুলি আমরা ফুটিয়েছি এবং ডক্টর স্যার সরাসরি একটা নির্দেশের এখতিয়ার রাখেন, উনি করেছেন, আমি সাথে ছিলাম। আমাদের ছাত্ররা যারা ওখানে ছিল হয়তো মোমেন্টামের কারণে আমাদের নিরাপত্তা বাহিনীর অস্ত্রগুলাকে ওনারা বারবার নিয়ে নিচ্ছিলেন। আর্মির হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে গ্রামবাসীকে গুলি করতে চাইছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান। কি ভয়ঙ্কর সব ব্যক্তির হাতে আমরা হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ তুলে দিয়েছি। এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, এরা শান্তির প্রতি কমিটেড নয়। এদের কথাবার্তা চাহনিতে কেবল হিংসা, ঘৃণা আর ত্রাস। তবে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন লোকেরা দখল করেছে যারা ঘৃণা, ধ্বংস আর ত্রাসের রাজনীতির সাথে যুক্ত? তাদের কি গুলি চালানোর অভিজ্ঞতা আছে? তারা কি অতীতে বিভিন্ন সময় গোলাগুলি কিংবা ব্রাশ ফায়ারের সাথে জড়িত ছিল? এখানে আরেকটা কথা না বললেই নয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য ইয়াহিয়া আক্তার বলেন, আমরা পুলিশ মোতায়েন চাইনি, ভেবেছি ছাত্ররাই যথেষ্ট। এই কথার মাধ্যমে জেনারেল ইয়াহিয়া স্যার কি বোঝাতে চাইলেন? বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র কি সহিংসতার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত? গ্রামবাসীকে সাহায্য করার জন্য তিনি কি প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রদের উপরে নির্ভর করেছিলেন? ঘটনা হচ্ছে, এই জোবরা গ্রামের মানুষের সাথে শিক্ষার্থীদের বিবাদ যেমন আছে, তেমনি আছে মহব্বত। বিশেষত শিবির ক্যাডারদের সাথে তো রয়েছেই। শিবিরের ছেলে পেলে ওই গ্রামে লজিং মাস্টারি করে, জায়গির থাকে, এমনকি অনেকে সেই গ্রামে বিয়েও করেছে। এছাড়া ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাটে বিনিয়োগ করে, কিংবা কারো কাছে ধর্ম বিক্রি করে, অথবা ভারত বিদ্বেষ বিলি করে এক ধরনের সম্পর্ক গড়ে তুলেছে। এই সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শুরু থেকেই। কিন্তু তবুও গ্রামবাসী যখনই সুযোগ পেয়েছে, শিবির ক্যাডারদের ব্যবসা, ধর্ম, পররাষ্ট্রনীতি ইত্যাদি সব কিছুই শিখিয়ে দিয়েছে। 1947 এবং 1989 সালে মাত্র 1 বছরের ব্যবধানে 2 বার গ্রামবাসীর সাথে শিবির ক্যাডারদের একই রকম ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। কিন্তু শিবির এটিকে ওভাবে দেখতে রাজি নয়। প্রতিবারই তারা বলে, গ্রামবাসীর মুখোশ পরে ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করেছে। শিবির যদিও মনে করে গ্রামবাসী শুধু তাদের উপরে ক্ষুব্ধ, আমাদের অনুসন্ধান বলছে বিষয়টা আসলে তা নয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই এই বিবাদের শুরু। বিশ্ববিদ্যালয় যে জায়গায় হয়েছে সেটি ছিল গবাদি পশুর চারণভূমি। বিস্তীর্ণ এই চারণভূমিতে স্থানীয় মানুষ তাদের গরু ছাগল ছেড়ে দিত এবং সেই গরু ছাগল নিশ্চিন্তে ঘাস খেত। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আলাপ যখন শুরু হয়, তখন গ্রামবাসীর মাঝে এ নিয়ে অসন্তোষ তৈরি হয়। এই অসন্তোষ কাটাতে এই বলে আশ্বস্ত তাদেরকে করা হয় যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেসব মাঠ পরিত্যক্ত থাকবে, গ্রামবাসী সেটিকে চারণভূমি হিসেবে ব্যবহার করতে পারবে। অর্থাৎ গবাদি পশুরা বিশ্ববিদ্যালয়ে এসে ঘাস খেয়ে জ্ঞান অর্জন হৃষ্টপুষ্ট হতে পারবে। কিন্তু কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ের একাংশে সীমানা প্রাচীর নির্মাণের কাজে হাত দেয়। তারপর আর কি হবার? ব্রেকআপ। অবশ্য শুধু সীমানা প্রাচীর নিয়েই নয়, স্থানীয় দোকানদারদের সাথে জিনিসপত্রের দাম নিয়ে, বাড়িওয়ালাদের সাথে বাড়ি ভাড়া, অটো রিক্সাওয়ালাদের সাথে অটো ভাড়া নিয়েও শিক্ষার্থীদের টুকটাক মারামারি লেগেই থাকে। শিক্ষার্থীদের বিরুদ্ধে গ্রামের বৌঝিদের উত্ত্যক্ত করা, গ্রামে গিয়ে মাস্তানি করা, হাঁস মুরগি চুরি করার অভিযোগও রয়েছে। মানে শুধু ঘাস খাওয়া নিয়েই নয়, শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর দুঃসম্পর্কের আরও 101টি কারণ রয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গ্রামবাসী তথা হাটহাজারী উপজেলার মানুষ তথা চট্টলাবাসীর বিরোধে নতুন মাত্রা যুক্ত হয়েছে। চলুন দেখি সেই মাত্রাগুলো কি কি। আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় জনসাধারণের সাথে একটা অলিখিত কমিটমেন্ট থাকে। সাধারণত সরকারি কর্মসংস্থান অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে স্থানীয়দের প্রাধান্য দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অন্যান্য উপার্জনের ক্ষেত্রগুলোতেও স্থানীয়দের প্রাধান্য দেওয়া হয়ে থাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও 5 দশক ধরেই এই নিয়ম চলে আসছে। একই সাথে এখানে ভিসি প্রভিসি নিয়োগের ক্ষেত্রেও চট্টলাবাসী বাইরের কাউকে মেনে নিতে চায় না।
আর এখানেই বেঁধেছে ঝামেলা। জোবরাবাসী মোটের উপর জামাত শিবিরের পক্ষে থাকলেও এবার নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় এসে ইউটার্ন নিয়েছে। গ্রামবাসী যখন দেখল ইউনূস সরকার কর্তৃক নিয়োগকৃত ভিসি ও প্রভিসি সহ অনেকেই স্থানীয় নন, অর্থাৎ চট্টগ্রামের মানুষ নন, তখন তারা বিষয়টিকে ভালোভাবে নেয়নি। তার উপর গত 1 বছরে সারা দেশে, বিশেষ করে চট্টগ্রামে শিবিরের যে মাস্তানি চলছে, তাতে করে শিবিরের প্রতিও একটা আলাদা জনরোষের জন্ম হয়েছে। গ্রামবাসী যখন দেখল ভিসি ও প্রভিসি দুজনই শিবির নেতা, বিশেষ করে প্রভিসি ছিলেন একজন অস্ত্রধারী শিবির ক্যাডার, তখন তাদের রাগ আরও বাড়তে থাকে। গ্রামবাসীর রাগ ক্ষোভের মাত্রা সীমা অতিক্রম করে যখন তারা বুঝতে পারে ভিসি ও প্রভিসি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গণহারে জামাত শিবিরের লোকজন নিয়োগ দিচ্ছেন। দর্শক, নিয়োগের বিষয়টি এত স্বাভাবিকভাবে দেখলে হবে না। এটা এতটাই অস্বাভাবিক যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন সংঘর্ষের কারণে খবরের শিরোনামে নিরো অর্থাৎ মহামান্য ভিসি তখন নিয়োগ বোর্ডের পরীক্ষা নিচ্ছেন, একথা তিনি মিডিয়ার সামনে নিজ মুখে স্বীকার করেছেন এবং এর পক্ষে সাফাইও গিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সাথে স্বার্থের সংঘাতে আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য 6টি বৈদ্যুতিক শাটল গাড়ি বা ই-কার চালু হয়েছে। মা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও আওয়ার গ্রিন ক্যাম্পাস নামের একটি সংগঠন যৌথভাবে এটি পরিচালনা করছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি স্থানীয় লোকজন যারা বিশ্ববিদ্যালয়ে রিক্সা চালাতেন তারা এটিকে ভালোভাবে গ্রহণ করেননি, কিন্তু এক্ষেত্রে তাদের কিছু করারও নেই। এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গ্রামবাসীকে জানিয়ে নিতে হবে। কেন নিতে হবে? কিন্তু সিদ্ধান্তে অংশগ্রহণ করতে না পারলেও এ নিয়ে ক্ষিপ্ত হতে তো কোনো আর অসুবিধা নেই, তাই না? অর্থাৎ কর্তৃপক্ষ যে কারণে এই সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের স্বার্থগত দ্বন্দ্ব। এই সংঘর্ষের সবচেয়ে ভয়াবহ দিক ছিল সংঘর্ষের সময় শতাধিক শিক্ষার্থী জোবরা গ্রামে অবস্থান করছিল, কারণ তারা সেখানে ভাড়া থাকে। বুঝুন অবস্থাটা, শিকার বসে আছে শিকারীর ঘরে। বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কারণে 5,000-এরও বেশি শিক্ষার্থী আশেপাশের বিভিন্ন মেস বা বাসা বাড়িতে ভাড়া থাকে। এই জোবরা গ্রামেই থাকে অন্ততপক্ষে 5 শতাধিক শিক্ষার্থী। তাই অনেকে বলে থাকেন আবাসন সমস্যার সমাধান হলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 2টা সুপার শপ, 3টা রেস্তোরাঁ, 4টা ফাস্টফুডের দোকান হলে গ্রামবাসীর সাথে শিক্ষার্থীদের সমস্যা আর থাকবে না। যারা এসব বলেন তাদের জন্য একটা সুখবর আছে। সংঘর্ষের পর জরুরি সিন্ডিকেট সভা হয়েছে। সেই সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10টি আবাসিক হল নির্মাণের প্রস্তাব এসেছে একটি মডেল থানা বা পুলিশ স্টেশন প্রতিষ্ঠারও। এর পাশাপাশি হাসপাতাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনাও আছে। আহত শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দের সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই মিটিংয়ে। কিন্তু প্রশ্ন হলো, নতুন হল নির্মাণ হলে কি শিক্ষার্থীরা সেখানে থাকতে চাইবে? অবারিত স্বাধীনতা বিসর্জন দিয়ে তারা কি হলে উঠবে? অনেক শিক্ষার্থী আছে যারা চাইলেই হলে থাকতে পারে, কিন্তু তারা হলে থাকে না। কেন তারা এমন সুযোগ হাতছাড়া করে? কারণ অধিকাংশ শিক্ষার্থীর কাছে হলে থাকা কোনো প্রিভিলেজ নয়, বরং এটি এক ধরনের পানিশমেন্ট। দীর্ঘদিন ধরে জামাত শিবিরের দখলে থাকার কারণে ছাত্রাবাসগুলোতে উগ্র ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই অনুশাসন শিক্ষার্থীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, বিশেষ করে ছাত্রীদের স্বাধীনতায় তো অবশ্যই। তাই ছাত্রীরা হলে থাকতে চায় না। তবে গুরুত্বপূর্ণ আলাপটি ভিন্ন জায়গায়। এই রক্তক্ষয়ী সংঘর্ষকে যদি আমরা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখি, তাহলে দেখব এটি আসলে সামাজিক অর্থনৈতিক দ্বন্দ্বের ফল। একই সঙ্গে এটি প্রশাসনিক ব্যর্থতার পরিচয়ও। আরও স্পষ্টভাবে বললে এটি রাজনৈতিক প্রভাবের সম্মিলিত সংকট। তাহলে কি কেবল অবকাঠামোগত উন্নয়নই এর সমাধান হবে? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন কি শুধুই ইট পাথরের গাঁথুনিতে আটকে থাকবে? এবার আপনাদের সামনে কিছু প্রশ্ন এবং জিজ্ঞাসা। শিক্ষার্থীরা প্রাণঘাতী অস্ত্র নিয়ে গ্রামে হামলা করেছিল, তারা 9ম শ্রেণী পড়ুয়া বালককে কুপিয়েছে, অসংখ্য গ্রামবাসীকে রক্তাক্ত করেছে, উন্মাদের মতো মানুষের বাড়িঘর ভেঙেছে, রিক্সা, ভ্যান, পিকআপ ধ্বংস করেছে, গবাদি পশু চুরি করেছে। অথচ দারোয়ান মেয়েটিকে মেরেছে, গায়ে হাত তুলেছে, এই অজুহাতে আমরা শিক্ষার্থীদের সহিংসতাকে জায়েজ করে দিলাম। এই কাজটিকে আমরা ঠিক করলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতবার ফোন করার পরেও পুলিশ কেন সময়মতো সাড়া দেয়নি? কেন শুরুতে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো 80 বলেও আর্মি ফাঁকি দিয়েছে? পুলিশ এবং আর্মি ঘটনাস্থলে আসার পর ছাত্রদের সাথে নিয়ে কেন গ্রামে যায়?
এবং পুলিশ আর্মির সামনেই ছাত্ররা গ্রামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে, ফলে শিক্ষার্থীদের ওপর গ্রামবাসীর ক্ষোভ আরও বেড়ে যায়। পুলিশ ও আর্মি এই কাজটি কেন করেছে? তারা কি মনে করে শিক্ষার্থীদের আরও বেশি করে মার খাওয়া উচিত ছিল? বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্তা কেন আর্মির হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে গ্রামবাসীকে গুলি করার জন্য তেড়ে গেল? মারতে গিয়ে মার খাওয়ার প্রতিবাদে সারা দেশে শুধু শিবিরই কেন প্রতিবাদ মিছিল করলো, কেন অন্যরা করলো না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় রাজধানী ঢাকাতে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করছে। এবার শেষ জিজ্ঞাসা, বর্তমান সরকারকে যারা নিয়োগ দিয়েছে সেই ছাত্ররা কি ক্রমশ একা হয়ে পড়ছে? তারা কি নিধনযোগ্য হয়ে উঠছে? মানুষ কি ছাত্রদের মার খাওয়ায় খুশি হচ্ছে, উপভোগ করছে? উপদেষ্টারা মার খেলেও কি মানুষ খুশি হবে? আর যদি ডক্টর ইউনূস আক্রান্ত হন, যদি কয়েক হাজার শ্রমিক, চাকরি হারানো নারী, সন্তান হারানো পিতা কিংবা কয়েকশো বিক্ষুব্ধ পুলিশ যমুনায় হামলা করে, যদি ডক্টর ইউনূসকে টেনে হিঁচড়ে বের করে আনে, তখনও কি মানুষ হাততালি দেবে, নাকি এর চেয়ে নৃশংস নিষ্ঠুর কিছু করবে?